আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। আমি চাইনি এরকম হোক। আমি চাইনি। আমি তো রান্না করতেই পারি না। এই শুলির জন্য যে দুধ আসে, বাবাইদা যে দুধ দিয়ে যায়, সেই দুধটা আমি কাঁচা খাচ্ছি 1 সপ্তাহ ধরে। আমি যে গল্পটা লিখেছি সেটা সেভ করছিলাম। ওই সময় আমার বিছানার একপাশে একটা ইঁদুর লাফিয়ে উঠল। তাকে দেখি শুলি চিৎকার করে উঠল, শিট! কি করলি এটা? আমার লেখাটা তুই হারিয়ে গেল, ডিলিট হয়ে গেল। ভগবান! তোকে না মেরেই ফেলবো। তোকে আজকে আমি দেখাচ্ছি, দাঁড়া। একদম ওভাবে দেখবি না, চাচাবি না বলছি। দুধ খেয়ে খেয়ে গলার চোট বেড়েছে না? দাঁড়া বলছি। কোথায় পালাবি? তার ডান হাতটা কাটা গিয়েছে কলেজ থেকে ফেরার পথে। ওই লোভী মেয়েটা বুড়োর সঙ্গে পালিয়ে যাওয়ার খবরটা পেয়ে হন্তদন্ত হয়ে রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাঙ্কারের তলায় চাপা পড়ি। সারা শরীরে কিছু হলো না, শুধু হাতটা বাদ গেল কনুই থেকে। তারপর বোন অনেক চেষ্টা করে মায়ের কাছ থেকে টাকা চেয়ে আমার আর্টিফিশিয়াল হাতের ব্যবস্থা করেছে। খুব ভালো স্যুট করেছে হাতটা। প্রায় সত্যি হাতের মতোই কাজ করে এটা। তাছাড়া বাঁ হাতটা তো আছেই। সত্যি আর মিথ্যে দুটো হাত মিলিয়ে ধরলো বিড়ালটাকে। বিড়ালটা ছটফট করছে, কিন্তু সে তাকে ছাড়ছে না। মুহূর্তে জানালার ছিঁড়ে পড়া পর্দাটা ছিঁড়ে দড়ির ফাঁস পাকিয়ে ছুঁড়ে দিল সে শুলির দিকে। সেকেন্ডে সেটা শুলির গলায় বসল। কেমন লাগছে এবার? দেখবি না, একদম ওই রকম ভাবে দেখবি না আমাকে। আমার মুখের দিকে কেউ তাকিয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। দেখবি না বলছি, দেখবি না আমার দিকে। কিন্তু বিড়ালটা তখনও দেখছে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে কোটর থেকে। না দেখি কি উপায় আছে? কোথায় গেল আমার ছুরিটা? ছুরিটা তার হাতের সামনে ছিল, পেপার নাইফ। এখন মোবাইলে লিখলেও একটা সময় খাতায় লিখত। তখনকার জিনিস এখনো চকচক করছে। মুহূর্তে সে সেটা চালিয়ে দিল শুলির চোখের এদিক থেকে ওদিক অবধি। মর্মান্তিক চিৎকার করছে বিড়ালটা। ওটা আসলে বোনের পোষা, সে পুজো করছিল। সেই অবস্থায় সে ছুটে এলো। এই দৃশ্য দেখে নিঃশব্দ ভাষায় দাদার পা হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে চালিয়ে দিল নিজের চোখের ওপর। না, তুই এটা কি করলি? কি করলি? ভগবান, কি করব আমি এবার? ধীরে ধীরে দিন ফুরিয়ে রাত হলো। রাত গভীর হলো। না বোন, তোকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। কি আজে দেখতে হয়েছে তোকে, আর শুলিকেও ভালো লাগছে না দেখতে। চল তোরা বসবি, চল। আমি তোদের চোখ দুটো সার্জারি করব। ব্যবস্থা করছি। আমি আগে বেরোবো। আমি যে প্লটটা ভেবেছিলাম সেটা তো আর এক্সিকিউট করা হলো না। গল্প তো আর থাকলো না, কিন্তু প্লটগুলো আমার মাথায় আছে। আমার সাবজেক্টে ছিল হিপনোটিজম। হ্যাঁ, এই বিদ্যাটা দেখবি আমি ঠিক পারবো। চল বোন, চল এবার চল। দুজনকে দুরকম ব্যবস্থায় বন্ধ করে দেয় বিতান। কি করব বল? আমার ফ্রিজটা ছোট, সেখানে এদের জায়গা হবে না, তাই বাথরুম। সেই দিনই সে বেরোয়। গল্পের ছক তার কষাই ছিল, তাই সহজেই ব্যবস্থা হলো। ক্রাইম থ্রিলার গল্পের জন্য অডিও স্টোরি চ্যানেলের মাধ্যমে বৃশ্চিকের ফেসবুক প্রোফাইলে ভক্তের অভাব নেই।
মেয়েগুলো বেশিরভাগই গায়ে পড়া, ইচ্ছে মতো তাদের একটু আশকারা দিলেই তারা ভেসে যায়। সে সেই সুযোগটাই নিল, খুব মামুলি কাজটা। নন্দিনীর ব্যাপারটা মিটতেই বাড়ির পেছনে গিয়ে বসেছিল সে হরবোলা। অনেক গুণ ছিল ছেলেটার, শুধু প্রপার ওয়েতে ক্লিক করতে পারল না বলেই কিছু হলো না। কিছুক্ষণ একটু বেড়াল ডাকতেই পাড়ার কোণে কোণে লুকিয়ে থাকা সত্যিকারের বিড়াল ছুটে এলো, আর তারপর ছুরি দড়ি সক্রিয় হলো, মেরে উপড়ে নিল বেড়ালের চোখ। কিন্তু অপারেশন সাকসেসফুল হলো না। হলো না, মাপের মাপ মতো বসছেই না জিনিসগুলো। উফ, বিরক্ত। আমাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই, আর আপনারাই পারেন আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে। তাই আমাদের প্রত্যেক গল্পে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। মানুষকে পিশাচে পরিণত হতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু দরকার কয়েকটা মুহূর্ত, ব্যাস। আর তারপরই শুরু হয় তার ধ্বংস। সে খেলা দেখতে ভালোবাসে, কষ্টের খেলা, রক্তের খেলা, খুন খুন খেলা। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, তিনি তার কলম, খুন খুন খেলা। গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন। দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। আরে কখন থেকে বেল বাজাচ্ছি? এত দেরি করলে হয় নাকি? আমাকে তো আরও 5টা বাড়ি ঘুরতে হবে। দরজাটা খুলতে না খুলতেই বাবাই এতগুলো কথা শুনিয়ে দিল। বিতান বলল, আমি কাজ করছিলাম তাই শুনতে পাইনি। যাকগে, এই নাও। আর এই সপ্তাহে টাকাটা এখনো দিলে না? বুলটি কোথায়? আচ্ছা, ভিতরে কি কল চালিয়ে রেখেছো? জল পড়ার আওয়াজ হচ্ছে। আবার একদমক কথা। দুধের প্যাকেটটা হাতে ধরতে ধরতে বিতান বলল, বুলটির শরীর খারাপ, টাকা ঘরে নেই, ব্যাংক থেকে তুলে দিতে হবে, কাল পরশু করে দিচ্ছি। আজব পাবলিক, বাবা মা কেউ নেই তো, শাসন করে না কেউ, তাই কোনো সভ্যতা শেখেনি। বোনটা কিন্তু এরকম নয়, ছোট হলে কি হবে, সেই দাদাকে মানুষ করতে চায়। আর অথচ এই বাঁদরকে দেখো, এ বাঁদরই আছে। গাধা পিটি আর কি ঘোড়া হওয়া যায়? গজগজ করতে করতে বাবাই সাইকেলে চড়ে প্যাডেল ঘোরাতে লাগলো। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আপ্রাণ চেষ্টা করছি। অবশ্যই মিডিয়াদের তো আর কোনো কাজ নেই, টিভি চ্যানেল খুললেই একটাই খবর। না না স্যার, এই কেসের চার্জটা আমি ইচ্ছে করে নিয়েছি। এলাকাটা আমার, তাছাড়া এরকম মিস্টিরিয়াস কেস তো খুব একটা আসে না। প্লিজ আর কাউকে হ্যান্ড ওভার করার কথা বলবেন না প্লিজ স্যার। আমি বুঝতে পারছি, কিন্তু একটু ভরসা করুন, খুব তাড়াতাড়ি আমরা খুনির কাছাকাছি চলে যাব। শিওর স্যার, ইয়েস, আই প্রমিস ইউ। ওকে। কার সাথে কথা বলছিলে? ডিআইজি খুব চোটপাট করছেন। শহরের পর পর 7 রাতে 7টা খুন হয়ে গেল। প্যাটার্ন এক। খুন যে বলছি এই কথাটাও বলা ঠিক হচ্ছে না, কারণ মার্ডারার আলাদা কেউ নয়। প্রত্যেকটা মানুষ নিজেই নিজেকে নৃশংসভাবে মেরেছে। মার্ডার ওয়েপন বডির সঙ্গেই পাওয়া গেছে, তাতে তারই হাতের ছাপ। আর ওই বিড়ালের ব্যাপারটা? সেটা তো আর একটা রহস্য। যে পাড়ায় খুনগুলো হচ্ছে সেই পাড়ায় কোথাও না কোথা থেকে পাওয়া যাচ্ছে এক একটা পূর্ণবয়স্ক বিড়ালের নির্মম মৃতদেহ। তুমি ভাবো সোহিনী, কুকুর বিড়াল এরা সাধারণত যে যার মতোই থাকে, খিদে না পেলে এরা মানুষকে বিরক্ত করে না। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে যারা
অকারণে এদের উপর অত্যাচার করে, মারধর করে, এমনকি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এদেরকে নিঃশব্দে মেরেও ফেলে। এই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু একটা পূর্ণবয়স্ক বিড়ালকে গলায় দড়ি বেঁধে ফাঁস টেনে মেরে আবার মারা যাওয়ার পর তার দুটো চোখ ধারালো কোনো অস্ত্র দিয়ে খুবলিয়ে কেটে খুনি নিয়ে চলে যায়, এর কি কোনো নজির আছে? হরিবল, আমি ভাবতেও পারছি না। তুমি তো ভাবতেও পারছো না, কিন্তু আমাকে এই জিনিসটাই ভাবতে হচ্ছে সারাক্ষণ। শুধু আমি কেন, আমার গোটা টিম, বা বলা ভালো শহরের প্রত্যেকটা বাড়িতে, বাজারে, দোকানে, ট্রেনে, বাসে, অফিস কাছারিতে, সব জায়গায় শুধু একটাই কথা, কিভাবে বা কেন মরা বিড়ালগুলোর শরীরে কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। কিন্তু কেউ তো একজন আছেই যে এসে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে পরপর। রাতের অন্ধকারে তার যাতায়াত এতটা গোপন থাকছে কি করে? এখন তো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ছোটখাটো কোনো জায়গাও বাদ নাই যেখানে মনিটর করা হচ্ছে না। স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ট্রাম ডিপো, শপিং মল, ব্যাংক, সব জায়গায় লুকিয়ে আছে অত্যন্ত প্রহরীর চোখ। তার সত্ত্বেও যাই হোক, এত টেনশন নিও না, আমি বেরোলাম, আসতে রাত হবে। কেন, কোথায় যাচ্ছ তুমি? দেখো, দিনকাল ভালো নয়। এমনিতেই আমি খুব ঘেঁটে রয়েছি এই ব্যাপারটা নিয়ে। উপর মহল থেকে মিনিটে মিনিটে প্রেশার আসছে। রিপোর্টারগুলোর তো আর টায়ার্ডনেস নেই পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলে বাজার গরম করতে। এর মধ্যে তোমাকে নিয়ে আর কোনো এক্সট্রা টেনশন নিতে পারবো না। কতদিন একটু নিজেকে কেয়ার করো, প্রোটেক্ট করো প্লিজ। আরে আমায় নিয়ে এত চিন্তা করতে হবে না তোমায়, আমি তো গাড়ি নিয়েই যাচ্ছি। সামনে রবীন্দ্র জয়ন্তী না, এই বছর আমরা চিত্রাঙ্গদা করব। আগে থেকে রিহার্সাল না দিলে চাপ হয়ে যাবে, আর আমি ছাড়া তো ওরা কিচ্ছু করতে পারবে না, তাই ক্লাবেই যাচ্ছি। সবাই থাকবে, কোনো চিন্তা করো না। এলাম। আর হ্যাঁ, সাবধানে থেকো, গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে। তোমার এই ওভার স্ট্রেস নেওয়ার কারণে শরীরটা যেন খারাপ করে ফেলো না, জল খাবে। আর হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করো। ঠান্ডা মাথার ওই সিরিয়াল কিলার বিভৎস মানুষটাকে যখন হ্যান্ডকাপ পরাবো, ওকে নিয়ে এসে 3rd ডিগ্রি দেওয়ার সময় আমার মাথাটা ঠান্ডা থাকবে। সোহিনী আর কিছু বলল না, বুঝেছে বলে লাভ নেই। তীর্থঙ্কর পুলিশের চাকরিটা মোটেই চাকরির মতো দেখে না, এটা ওর প্যাশন। ছেলেবেলা থেকে ওর স্বপ্ন ছিল পুলিশ ইউনিফর্ম পরে যেখানে যত ক্রিমিনাল আছে সবাইকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। সে এই স্বপ্নটাই বড় হয়ে পূরণ করছে। সোহিনী সবটাই জানে, তবুও ওর তো চিন্তা হয়। এত কম বয়সে বড্ড বেশি প্রমোশন পেয়ে গেছে তীর্থঙ্কর। কসবা থানার ওসি সে। কথাতেই আছে, বড় মানুষদের শত্রু সংখ্যার তালিকাটাও বড় হয়। কিন্তু বলে তো কোনো লাভ নেই। তীর্থ এই একটা জায়গায় সোহিনীর কর্তৃত্ব স্বীকার করে না। আচ্ছা, আপনারা কি মনে করছেন এই যে শহরে পরপর 7 জন প্রাণ হারালো, তাও আবার এই রকম অদ্ভুত পদ্ধতিতে, এর পিছনে কারণ কি হতে পারে? নমস্কার, আপনারা দেখছেন শহরের 7-17। আমি আপনাদের সাথে শর্মন। আজ স্টুডিওয় উপস্থিত রয়েছেন বিশেষ 2 জন ব্যক্তি। একজন রিটায়ার্ড জাজ অফ হাইকোর্ট সুনির্মল মুখোপাধ্যায়, আর একজন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ চৌধুরী। আমরা প্রথমেই আসছি স্যার সুনির্মল মুখোপাধ্যায়ের কাছে। স্যার, পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিরিয়াল কিলিং এর পিছনে একটা নজিরবিহীন অপরাধ প্রবণতা কাজ করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার কাজের জীবনে এমন অনেক অপরাধের বিস্তারিত বিবরণ আমার অভিজ্ঞতায় হয়েছে, যা বলা কেন ভাবতে গেলেও চমকে উঠতে হয়। মানুষ যে এমন কাজ করতে পারে এই ব্যাপারটাই সহজে ভাবা যায় না, অথচ এমন ঘটনা সত্যিই ঘটেছে। আর অনেক চেষ্টাই অপরাধীকে আবিষ্কারও করা হয়েছে, আর তাকে শাস্তিও দেওয়া হয়েছে। এই সবই আমার নিজের চোখে দেখা। তাই আমি বলতে বাধ্য হচ্ছি, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই যা মানুষ করতে পারে না, বা কখনো হয়নি বলে হবে না এমনও কোনো কথা নেই।
কিন্তু এই মুহূর্তে আমাদের শহরের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এ বিষয়ে বলবার মতো কথা আমি সত্যিই খুঁজে পাচ্ছি না। সিরিয়াল কিলার একই সিস্টেমে পরপর খুন করতে থাকে এমন হয় আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে খুনটা তো ঠিক খুন হচ্ছে না, আত্মহত্যা বলা যায় একে। অথচ যারা আত্মহত্যা করেছেন তাদের এমন কোনো মোটিভই ছিল না যে তারা আত্মহত্যা করবে। ঠিক, একদম ঠিক। এবার আমি আসছি ডক্টর চৌধুরীর কাছে। হ্যাঁ, স্যার যেরকম বললেন ঠিক সেরকমই ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে আরও কয়েকটা বিস্ময়ের কারণ আছে। যেরকম? এক, প্রত্যেকটা শিকার মহিলা, আর তাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। ঠিক। 2, ডেড বডিগুলোর প্রত্যেকটার মধ্যে থেকেই তাদের দুটো চোখ মিসিং, সেটা পাওয়া যাচ্ছে না। রাইট। আর 3, যে ওয়েপনগুলো পাওয়া যাচ্ছে, মানে যে ছুরিগুলো দিয়ে এই সুইসাইডগুলো অ্যাটেন্ড করা হয়েছে, সেই ছুরি দিয়ে কিন্তু তাদের শরীর থেকে চোখ দুটো কেটে আলাদা করা হয়নি। পরীক্ষা করে দেখা গেছে সেই কাজটা হয়েছে অন্য কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে। হতে পারে সেটাও একটা ছুরি। আপনি ঠিকই বলছেন ডক্টর চৌধুরী। এখন আর একটা কথা বলা দরকার, সেটা হলো এই চোখ খোয়া যাওয়ার বিষয়টা। প্রত্যেকটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে 7-7টা বিড়াল শ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। প্রত্যেকটা পাড়ার কোনো না কোনো অন্ধকার কোণে তাদের দেহ পাওয়া গেছে, গলায় দড়ি বাঁধা। দড়িতে বা বিড়ালের গায়ে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, কিন্তু তাদেরও চোখের জায়গায় দুটো ক্ষত রয়েছে, চোখ নেই। হয়তো এমন হতেই পারে যে রয়েছে এই সব কিছুর উপরে সে একই ছুরি দিয়ে নিজের হাতে বেড়াল আর মানুষের চোখ উপড়ে নিচ্ছে। উফ, ভাবাই যায় না, কি সাংঘাতিক নৃশংস পাশবিক ব্যাপার। ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অবশ্যই, তবে ভয়ের কারণ শুধু এটাই নয়, এর থেকেও বড় ভয়ের কারণ হলো যে বিড়ালকে বা মানুষকে শারীরিকভাবে বা মানসিকভাবে মেরে ফেলে তাকে খুনি বলাই উচিত। তবে এখনো পর্যন্ত অন্ধকারে গা মিশিয়ে লুকিয়ে রয়েছে যে সাংঘাতিক খুনি মানুষটা এখনো অবধি আড়ালে। আমরা জানি না এখন সে কোথায় বসে কার ক্ষতি করার কথা ভাবছে। ঠিক তাই, আমরা জানি না। হতে পারে সে হয়তো আমার আপনার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছে কোনো বাস বা অটোর জন্যে। হতেই পারে কোনো এক দোকানে আমরা হয়তো পাশাপাশি অপেক্ষা করছি, সামনে দাঁড়িয়ে থাকা খরিদ্দারের ভিড় সরে যাওয়ার পর কেনাকাটা করব বলে। একবার ভেবে দেখুন, আমাদের শহরে, আমাদের ভিড়ে আমাদের মতোই এমন কেউ আছে যে পর পর 7-7টা খুন করেছে, এবং তাও দারুণ এক্সক্লুসিভ টেকনিকে। আপনারা জানেন, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। এই একটা কথা বলা ছাড়া আর কিছুই ওরা করে উঠতে পারেনি। 7টা রাত চলে গেছে, আর আজ 8 নম্বর রাত। এখন বিকেল, একটু পরেই সন্ধ্যা নামবে। ঘটনাগুলো ঘটছে রাতেই। রক্তাক্ত হয়ে মরে পড়ে থাকা মৃত ব্যক্তিদের বাড়িতে মৃত্যুর সময় যদিও একজন দ্বিতীয় মানুষ ছিল, ফরেন্সিক টেস্ট দ্বারা জানা গেছে সেই পরোক্ষ আততায়ী অত্যন্ত সাবলীলভাবে বাড়িতে এসেছে এবং চলেও গেছে। বলা ভালো, এরই মধ্যে যারা খুন হয়েছে তাদের প্রতিবেশী, বন্ধু সবাইকেই জিজ্ঞাসা করে একটাই কথা জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিদের এমন কোনো শত্রু ছিল না যার দিকে সহজে আঙুল তোলা যায়। মোটামুটি তথ্য প্রমাণ বিচার করে বোঝা যাচ্ছে হত্যাকারী বিনা পরিশ্রমে ঘটনাস্থলে এসেছে এবং চলেও গেছে। যাবার সময় সঙ্গে নিয়ে গেছে কেটে নেওয়া দুটো চোখ। আরে এই যে শৈলেন্দা, এত হনন করে কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে। তুমি কোথায় যাচ্ছ? ওই আপনার মতো, বাড়িতেই। কি বলবো ভাই, দিনকাল ভালো নয়। তোমার বৌদি বলেছে সন্ধ্যের আগে বাড়ি যেতে, তাই। হ্যাঁ, তা তো ঠিকই ভাই, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কখনো বেলগাছিয়া, কখনো বিধাননগর, আবার কখনোই খোদ কলকাতা শহরেই ঘটছে। তো বলো ঘটনাগুলো। চোখ কেটে নিয়ে চলে যাচ্ছে মানুষের।
কাটা চোখ নিয়ে খুনির কোন কাজ হবে? বিড়ালগুলোর কথা বলো। হ্যাঁ, বিড়ালগুলোরও তো গলায় দড়ি বেঁধে মেরে তাদের চোখ উপড়ে নিয়ে চলে যাচ্ছে না? ছি, কি বলবো, ওর কলিকা, ওর কলিকা। হ্যাঁ, যত রকম বজ্জাতি কি শুধু এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর ওপরেই? এই তো এখনো 6 মাস হয়নি, অত বড় একটা কাণ্ড হলো। ভাবো একবার, যেখানে খুন সেখানে পোস্টমর্টেম। ছি, চোখ করুন, চোখ করুন, বড় বড় মাথা আছে এর উপর। বেশি বলবেন না, চোখ আছে, দেখে যান, বলার দরকার নেই। চুপ করেই তো আছি ভাই, তবে ব্যাপারটা বেশ ভাববার, বুঝলে না, ভাবতে হবে। দেখো, তোমার আমার ঘরেই তো এই বয়সে মেয়েরা আছে। এই তো আমার দাদার মেয়ে এবারে জয়েন্টে বসবে, খুব ব্রিলিয়ান্ট মেয়ে, ওই 18 থেকে 19-এ পড়বে এই সামনের মাসে। আর এই ব্যাপারগুলো তো সব 18 থেকে 30-এর মধ্যেই হচ্ছে। চিন্তা তো হয়, বলো? হ্যাঁ, চিন্তা, হ্যাঁ, ওইটাই আমরা করতে পারি, আর তো কিছু পারবো না। হ্যাঁ, যাও, তোমার গলি এসে গেছে। চলো আজকে তবে আসি, পরে কথা হবে। তোমার বৌদি আবার একা ঘরে থাকে তো একটু বেশি ভয় পায়, এমনিতেই ভীতু মানুষ। কিন্তু কি দুর্গন্ধ, এই পচা মাছের মতো। এইরকম বাজারে এই দুর্গন্ধটা কোত্থেকে আসছে বলো তো বিকাশ? ঠিক বলেছেন, একটা একটা গন্ধ। এই গেল পরশু মাঝরাতে জল তেষ্টা পেয়ে ঘুম ভেঙে গেল, আর তখন এইরকম একটা গন্ধ পেয়েছিলাম। ঠিক সেই রকমই গন্ধ, এই বিচ্ছিরি গন্ধ। ও, তারপর কি হলো? গন্ধটা কিছুক্ষণ ছিল, আমরা ভাবছি কি করব, কোথা থেকে আসছে গন্ধটা, বাইরে বেরিয়ে দেখবো কিনা। এমন সময় গন্ধটা হঠাৎ মিলিয়ে গেল। বলো কি বিকাশ, মিলিয়ে গেল? হ্যাঁ, মিলিয়ে গেল, মানে মানে একেবারেই আর কোথাও নেই সেই গন্ধ। এই খুব অদ্ভুত কথা তো। হ্যাঁ, অদ্ভুতই তো। আর আর কখনো সেই গন্ধটা পাওনি? না, সেভাবে তো পাইনি। কি জানি কোথা থেকে আসছিল, হয়তো আশেপাশের বাড়ি থেকে হবে। ওই সময় বাড়ি থেকে গন্ধ? তুমি যে সময়ের কথা বলছো সেই সময় তো সবারই জানলা কবাট বন্ধ। তাহলে? হ্যাঁ, সেটাও একটা কথা বটে। আর আমার বাড়ির উল্টো দিকেই যে বাড়িটা আছে, আরে মানে ওই দত্ত বাড়ি, সে বাড়ির জানলা কপাট তো রাতেও বন্ধ, দিনেও বন্ধ। বাড়িতে যে দুজন থাকে দুজনেরই তো ডিফেক্ট আছে, বোনটা বোবা আর ভাইটা পাগল। কিন্তু বলুন বিকাশ দা, ছেলেটা কত ব্রিলিয়ান্ট ছিল, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে কত ভালো রেজাল্ট করেছিল, মনস্তত্ত্ব নিয়ে তো পড়াও শুরু করেছিল, সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল, বুঝলেন। কিন্তু পড়াশোনাটাও শেষ করলো না। আর বাপটা এমন বুড়ো বয়সে বাজে কাজ করে সহজ ছাড়া হলো যে সে কথা মুখে বারবার নয়। তা আজকাল ওদের চলে কি করে কিছু জানো? না, সেরকম কিছু জানি না, তবে মোটামুটি শোনা যায় মা টাকা পাঠায়। ছেলে তো প্রেমিকের শোকে সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছে, আর মেয়েটার পক্ষে তো আর এমন ভাইকে ঘরে ফেলে বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। ওদিকে মাও যে নিজে এসে ওদের সঙ্গে থাকবে তা তো পারবে না। মানে যেখানে গেছে সেখান থেকে নাকি জীবনে বেরোনো যাবে না, ওই টাকাটাই পাঠায়, তাও ছেলেকে নয়, মেয়েকে। ওই বংশের ছেলেদের উপর তার খুব রাগ। রাগ করার কারণও আছে বিকাশ। ওই বংশের একটা ছেলে তার জীবন নষ্ট করেছে, আর একটা ছেলে কে জানে হাতে টাকা পেলে কি করবে, তাই তাকে হয়তো বোনের দায়িত্বেই রেখেছে। মা তো, ছেলে মেয়ের চিন্তা তো তাকেই করতে হবে। যাকে চলুন চলুন, এবার যাওয়া যাক, সন্ধ্যে হয়ে আসছে, আর এখানে তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, জঘন্য গন্ধ।
আরে এখন তো পাড়ার প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে যে নর্দমাটা চলে গেছে তার উপরে সিমেন্টের স্ল্যাব বসানো আছে, তাই কোনো রকম গন্ধ ওখান থেকে পাওয়া যায় না। কিন্তু এই হাই ড্রেনে প্রত্যেকটা নর্দমার জল এসে পড়ে। যদি কোনো বাড়িতে সেই গন্ধ থাকে তবে তো সেটা এখানেই আসবে। একদম ঠিক, আপনি ঠিকই বলেছেন। কিন্তু এই রকম একটা মর্গের গন্ধ পাড়ায়, মানে পাড়ার কার বাড়ি থেকে আসছে, তার মানে কিছু নয়। বলছি, দিনকাল তো ভালো নয়। যাও, বাড়ি যাও। নিজেরই থানায় আজ এই স্পেশাল মিটিংয়ে বসে তীর্থঙ্করের প্রথমবারের মতো একটু আনইজি ফিল হচ্ছে। আশেপাশের এলাকার প্রত্যেকটা থানার ভারপ্রাপ্ত অফিসার, এসআই সবাই তো এসেছেন। সঙ্গে সবার মধ্যমণি হয়ে হাইলি মিস্ট্রিয়াস সিরিয়াল কিলিং কেসটা নিয়ে কোন থানার কোন অফিসার কিভাবে স্টাডি করছে সেটা মনিটর করার জন্য এখানে বিরাজ করছেন লালবাজার গোয়েন্দা বিভাগের একজন মহারথী ব্যক্তি। তার নামের পাশে এতগুলো বিশেষ তকমা দেওয়া আছে যে তাকে সহজে কোনো একটা বিশেষ পদে পরিচয় দেওয়া যায় না। সবাই তাকে স্যার বলে সম্বোধন করেন। বাগবাজার থানার ওসি উঠে দাঁড়িয়ে দেওয়াল জুড়ে থাকা চলমান প্রজেক্টরের কাছে গিয়ে আঙুল তুলে গলা পরিষ্কার করে বললেন, স্যার দেখুন, এখানে পুরো তালিকাটা তৈরি করা আছে। প্রথম ভিকটিম নন্দিনী দাস, মাত্র 15 দিন তার বিয়ে হয়েছে। 19 বছরের তরুণী। তার স্বামী কাছেই একটা বেশ বড় জুতোর দোকানে সিকিউরিটি গার্ডে চাকরি করে। যেদিন ঘটনাটা ঘটে আজ থেকে 7 দিন আগে, সেই দিন ওর স্বামী মানে প্রতীক দাসের বি শিফটের ডিউটি ছিল, মানে 2 থেকে 10টা। নন্দিনীর মৃত্যু ঘটেছে 9:45। ভাবুন, যে মেয়েটা মাত্র 15 দিন বিয়ে হওয়া নতুন বর, বেশ কয়েক ঘন্টা চোখের আড়াল থাকার পর কিছুক্ষণ পরই বাড়ি ফিরবে, সেই মেয়েটার কি করা উচিত? সে নিশ্চয়ই সন্ধ্যেবেলা রান্না বান্না করেছে আগুনের সামনে দাঁড়িয়ে, তাই বেশ ক্লান্ত। সে তাই এখন মুখ ধুয়ে গালে একটু পাউডার লাগিয়ে কাপড় দিয়ে মানে রেডি হয়ে দরজার দিকে তাকিয়ে বসে থাকবে আর কি। কথাটা শুনে সবাই 30 সেকেন্ডের জন্য হেসে উঠল, তীর্থঙ্কর বাদে। এক্স্যাক্টলি স্যার। তাহলে সেই মেয়েটা কেন খামোখা আত্মহত্যা করতে যাবে? যাবে না, তাও আবার নিজেরই বাড়ির একটা ছুরি নিয়ে। দেখুন, ছুরির কথা যদি ওঠে তাহলে প্রত্যেক বাড়ি কিন্তু যারা আত্মহত্যা করেছে তারা সবাই নিজের বাড়ি থেকেই ছুরি নিয়ে ঘটনাটা ঘটিয়েছে। ন্যাচারালি সুইসাইড করার সময় মানুষ সব রকম ব্যবস্থা নিজেই করে, এতে বাহাদুরি কিছু নেই। অবশ্যই তাই, তবে এটা তো ঠিক সুইসাইড নয়। হ্যাঁ, টেকনিক্যালি দেখছে সুইসাইড, কিন্তু খুব গভীরে ভেবে দেখলে এটা খুন। পরিষ্কার বোঝা যাচ্ছে ঘটনাটা ঘটবার সময় সামনে একজন ছিল। ভিকটিম নিজের উপর ছুরি চালাতেই কিছুটা সময় কাটে তার মৃত্যু হতে। তারপর কেউ নিজের কাজ গুছিয়ে চলে যায়, সঙ্গে নিয়ে 2 টুকরো মাংসখণ্ড, 2টো চোখ। এইরকম অদ্ভুত অথচ সাংঘাতিক ঘটনার কথা আগে কখনো শুনিনি। কিন্তু বিড়ালের ব্যাপারটা, এই ব্যাপারগুলো যতবারই হচ্ছে ততবারই বিড়ালগুলো সামনে আসছে। প্রত্যেকের গলায় দড়ি বাঁধা, যেগুলো আসলে দড়ি নয়। দেখে এবং পরীক্ষা করে বোঝা গেছে প্রথম 4টে বিড়ালের গলায় যে দড়ি পাওয়া গেছে সেগুলো আসলে একটা ওড়নার লম্বা লম্বা করে কাটা 4টে অংশ। এতই স্মুথলি কাটা হয়েছে কাপড়টা, দেখে মনে হয় যেন কোনো দর্জির কাজ। তাহলে মার্ডারার কি দর্জি? হতেও পারে, কিছু বোঝা যাচ্ছে না। প্রত্যেক বডির চোখের গর্ত দুটো হা হা করছে, সেখানে চোখ নেই। এর কি ব্যাখ্যা হবে? 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে একইভাবে মারা গেছে। আর প্রত্যেকবার ঘটনা ঘটেছে খুব স্বাভাবিক সময়। এমন নয় যে গভীর রাতে। এমন সময় সে আসে যে সময় সবার সব জায়গায় যাওয়া আসা চলে।
আহা, ব্যাপারটা তো ঘোরালো হয়ে যাচ্ছে সেই জন্যই। খুব স্বাভাবিক, খুব সাধারণ, যাকে দেখে বোঝা যায় না যে সে আসলে কি করতে চায়। আর বোঝা যায় না বলেই কেউ সন্দেহ করে না তাকে। আচ্ছা, এই যে 7 জন মারা গেল, এদের মধ্যে কি কোনো কমন লিঙ্ক নেই? কোনো লিঙ্ক? না, সেরকম তো কিছু নেই। কেউ হাউসওয়াইফ, কেউ বিউটিশিয়ান, কেউ বা ডান্স টিচার, কেউ বা ফ্যাশন ডিজাইনার। 5 নম্বর মেয়েটি স্টুডেন্ট, কলেজে ফার্স্ট ইয়ার জেনারেল ডিপার্টমেন্ট। 6 ও 7 একজন নার্স, আর একজন বাড়ি বাড়ি ঠিকেজির কাজ করে। এদের মধ্যে কমন লিঙ্ক কোথায়? না না, হচ্ছে না। আছে আছে, নিশ্চয়ই আছে। এমন কোনো একটা সূত্র আছে যেখানে এদের সবার যোগ আছে, কিন্তু আমরা সেটা ধরতে পারছি না। আচ্ছা, এভাবে তো চলতে পারে না। আমরা থাকতে আমাদের এলাকার কেস নিয়ে যদি দিল্লি থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার আসেন, ইনভেস্টিগেটর টিম আসে, তাহলে সেটা কি আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট কিছু হবে? এমনিতেই উপরতলায় আলোচনা হচ্ছে আমরা গুড ফর নাথিং, আর কিছুই হবে না আমাদের দিয়ে। তার উপর যদি এই মিস্ট্রিটা ওরা এসে সলভ করে, তাহলে তো আমাদের আর মুখ বলে কিছু থাকবেই না। শহরের লোকজনও আমাদের বিশ্বাস করবে না, আর উপরওয়ালারাও আমাদের ইউজলেস ভাববে। তাহলে এখন কি করা যায়? সত্যি বুঝতে পারছি না কি করা যায়। কিছু একটা করার জন্যই তীর্থঙ্কর আজ আশেপাশের প্রত্যেকটা থানার অফিসারদের ডেকে এই মিটিংটা শুরু করেছে। সবাই মিলে আলোচনা করলে যদি একটা পথ বেরিয়ে আসে। লেবু কচলানো ছাড়া তো আর কিছু হচ্ছে না। সবাই কিছু একটা করতে চায়, কিন্তু কি করবে সেটাই সবার অজানা। এদিকে সময় গড়াচ্ছে, রাত 9টা বাজে। পরীক্ষা করে দেখা গেছে সবকটা মৃত্যু হয়েছে সন্ধ্যে 6টা থেকে শুরু করে রাত 11টার মধ্যে। প্রতিবার ওই একটা পার্টিকুলার সময় ভিকটিমেরা বাড়িতে একা ছিল। অবশ্য রাতে বাড়ির অন্য লোকজনেরাও বাড়িতে ফিরে আসার কথা ছিল, আর তারা এসেওছে। আর এসে দেখছে ড্রয়িং রুমে অথবা বেডরুমে নিজেদের গলা নিজেরা ছিঁড়ে রক্ত শয্যায় শুয়ে আছে একটা মেয়ে। কোনো ছুরি রান্নাঘর থেকে, কোনো ছুরি কাগজ কাটার জন্য ব্যবহার হওয়া, সেগুলো রক্তে মাখামাখি হয়ে পড়ে থাকে তাদের পাশে। দীর্ঘশ্বাস ফেললেন লালবাজারের স্যার। না না, এভাবে হবে না। নিজেদের অন্ধ মনে হচ্ছে। সামনেই আছে অনেক কিছু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই শহরে আর তার আশেপাশে যখন থাবাটা পড়ছে বারবার, তখন ধরে নিতে হবে বাঘ খুব একটা দূরে নেই, অথচ কোথায় যে আছে সেটাই জানা নেই। ঠিক আছে, হাত 2 দিন দেখা যাক। চারিদিকে তো সাদা পোশাকে পুলিশ, যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা সবই মোতায়েন রাখা হয়েছে। এর মধ্যে যদি কিছু ধরা না পড়ে, তাহলে আজ ফ্রাইডে আমরা নিজেদের ব্যর্থতা স্বীকার করে দিল্লি থেকে স্পেশাল টিম আনানোর আর্জি জানাবো কমিশনার সাহেবের কাছে। হ্যাঁ, আমি তো এটাই ভালো মনে করছি। আপনারা কি বলেন? তীর্থঙ্কর বাদে বাকিরা এক কথায় সমর্থন জানালো। আর তো কোনো উপায় নেই, আর থাকলেও তা আর কারো মাথায় আসছে না। তীর্থঙ্কর কিছু বলতে পারে না। ডিআইজি সাহেবকে কত বড় মুখ করে বলেছে যে আজই সে এই কেসটা সলভ করবে, আর এখন এরা বলছে দলবদ্ধভাবে ব্যর্থতা স্বীকার করতে হবে। কি জানি, হয়তো সেটাই ডেস্টিনি। ওকে, আজ তাহলে ওটা যাক। রাত হচ্ছে, কয়েক ঘন্টার মধ্যেই কিছু একটা লোকেট হবে, আবার তখন বেরোতে হবে। সবাই টিম রেডি রাখুন। বলা তো যায় না কার আন্ডারে কোপটা পড়বে। হ্যাঁ, আর ভালো কথা, বেড়ালের কথায় মনে পড়লো। হ্যাঁ, তখন মিস করলাম। ওঠার আগে বলি কথাটা। হ্যাঁ প্লিজ। কি কথা? ওই যে ঘটনাটা ঘটেছে, মানে 5 নম্বর মেয়েটা, ওর বাবা মা কেনাকাটা করতে গিয়েছিল। সামনে ওদের এক আত্মীয়র বিয়ে আছে, সেই জন্যে একটু দেরি হয়েছে সেই দিন ওদের বাড়ি ফিরতে। ফিরে দেখে এই কাণ্ড। সদর দরজা একেবারে হাট করে খোলা। বাড়িতে ঢুকেই রক্তাক্ত মেয়েকে পড়ে থাকতে দেখে। ওরা স্টেটমেন্ট দেওয়ার সময় একটা কথা বলেছে। কি কথা? কথাটা হলো, ওরা যখন বাড়িতে ঢুকছিলেন ঠিক ওই সময় বাড়ির পেছন দিকে বিড়ালের, মানে 2-3টে বিড়াল হতে পারে বা একের বেশিও হতে পারে, খুব ঝগড়াঝাটি করছিল। ওরা শুনেছিল।
আরে এটা আশ্চর্যের এমন কি কথা? এলাকাটা গিঞ্জি মতো, ওখানে বিড়াল থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু যেখান থেকে ওরা এই বিড়ালের চেঁচামেচি শুনেছে সেখান থেকেই তো পরদিন সকালে ওই চোখ উবড়ানো মরা বিড়ালটাকে পাওয়া গেল, গলায় দড়ি বাঁধা অবস্থায়। তাই আমার মনে হলো কথাটা এখানে বলা দরকার। হয়তো মার্ডারার ওই সময় বাড়ির পেছনেই ছিল। বাড়ির পেছনে মানে? অপেক্ষা করছিল, হতেই পারে। এই ধরনের সাইকো কিলাররা খুবই ডেসপারেট হয় স্যার। আবার একই সঙ্গে দারুণ সাবধানীয় বটে। বলাই বাহুল্য যে এরা আসলে খুব উচ্চ পর্যায়ের পাগল। অসুস্থ মস্তিষ্ক না হলে কেউ ধারাবাহিকভাবে এই রকম হত্যা চালিয়ে যেতে পারে না। তাই হয়তো খুনি বাড়ির ভেতরে কাণ্ড কারখানা ঘটিয়ে বাড়ির পেছনে গিয়ে মজা দেখার জন্য অপেক্ষা করছিল। জানাজালি হলে কেমন হয়, চারপাশে কতটা শোরগোল ওঠে, পুলিশ কিভাবে এসে নতুন করে বোকা বনে, এইসব দেখার জন্যই সে দাঁড়িয়েছিল হয়তো। ইয়েস স্যার। চলুন চলুন, এবার ওঠা যাক। মিটিং এখানেই শেষ। রিপোর্টাররা আদা জল খেয়ে লেগেছে। কিছুক্ষণের মধ্যেই ওই ধুমধুমার কাণ্ড হবে। দেখি যাই। চলুন স্যার। ওকে, বাই এভরিবডি। একে একে সবাই চলে গেল। স্যার, আপনি বাড়ি যাবেন না? ও ও হ্যাঁ হ্যাঁ, বিপুল বিপুল, বলো বলো বলো। আরে ভালো লাগছে না কিছু। বাড়িতে গিয়েই বা কি হবে, একটু শান্তিতে বসতেও পারবো না। ও রাত 9:30 বাজে। স্মার্ট ওয়াচের সময়টা দেখে তীর্থঙ্কর রায়ের উডবি সুলভ টনক নড়ল। সঙ্গে সঙ্গে সে মোবাইলটা আনলক করে স্পিড ডায়াল করল। রিং হচ্ছে, হয়ে হয়ে কেটে গেল। ওহো, এত টেনশন দিতে পারে না। বিয়ের আগেই বিয়ের পরের মতো সময় কাটাচ্ছে ওরা। সোহিনী বলে এটা একটা এক্সপেরিমেন্ট। সোহিনী নর্থ বেঙ্গলের মেয়ে, যদিও তার বেড়ে ওঠা এখানেই। তীর্থঙ্কর আর সোহিনীর ঘটকালি কেউ করেনি। মেয়েটা অসাধারণ নাচে। একটা খুব বড় পুজো প্যান্ডেলের ওপেনিং অনুষ্ঠানে বছর 2 আগে প্রথম দেখা হয়েছিল ওদের। তীর্থঙ্কর গিয়েছিল বিশেষ অতিথি হয়ে, আর সোহিনী সেই দিনই একটা অসাধারণ ডান্স পারফরমেন্স দিয়ে কেড়ে নিয়েছিল ওর মনটা। তারপর যা হয়, মেয়েটা খুবই ফ্লেক্সিবল। কথা পাকা হতেই নিজে থেকে বলেছিল, দেখো, আমাদের প্রফেশন পুরোপুরি আলাদা, কিন্তু আই প্রমিস ইউ কোনোদিন সংঘর্ষ হবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো। কিন্তু আমরা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তখন আমরা ভুলে যাব বাইরের সব কাজ, সব কথা। এই রকম হতে হবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, তবেই সুখী হব। খুব ভালো কথা বলো তো তুমি। তোমার রেডিও জকি হওয়া উচিত ছিল। কথাটা ভালো নয়, কথাটা কাজের। বিয়ের পর ছোট ছোট কারণে অশান্তি হয়। বাবা মা আমার জন্মের পরেই আলাদা হয়ে যান। আমি মামার বাড়িতে বড় হয়েছি। সবাই ভালোবাসে, কিন্তু নিজের শিকড় থেকে অনেক দূরে কাটিয়েছি জীবনটা। আন্ডারস্ট্যান্ডিং ছিল না বলেই বাবা মা আলাদা হয়ে গিয়েছিল। আমার মাও ডান্সার ছিলেন, আর বাবা ছিলেন সেফ। কিছুতেই দুজনের বন্ডিংটা স্ট্রং হলো না। হলো না কেন বলো তো? কারণ ওরা না দুজন দুজনকে কমপ্লিট করতো, আর একজন আরেকজনের থেকে নিজেকে অনেক বেশি ভাবত, মানে অহংকার। আর সেই জন্যই ছাড়াছাড়ি হয়েছে ওদের। বাবা ভাবতো মা তো নাচ করে, কি আর এমন ব্যাপার। মা ভাবতো বাবা তো রান্না করে, সেও বা কি এমন কাজ। আমি ওদের কথা শুনতে চাই না। তুমি কি ভাবছো সেটা বলো। আমরা বিয়ের পর একসঙ্গে থাকবো তো? শিওর, আমি চাই বিয়ের আগেই আমরা একসঙ্গে থাকি। ইউ মিন লিভিং? আমার আপত্তি নেই। তাহলে ডিল ডান। কথাটা বলেই হাত বাড়িয়েছিল সোহিনী। তার হাতের উপর আলতো একটা চাপড় দিয়ে হাসি মুখে বলেছিল, ডান। সেই থেকে ওরা একসঙ্গেই আছে। কিন্তু মেয়েটা যতটা ফ্লেক্সিবল, ঠিক ততটাই বেপরোয়া। শহরে এরকম একটা বিভীষিকার পর্ব চলছে, অথচ রাত অবধি ক্লাবে রিহার্সাল দেবে বলল। ও ফোনটা ধরছে না কেন? 5-5 বার ফোন করলাম, রিং হয়ে কেটে যাচ্ছে। আচ্ছা, ও কি এখনো বাড়ি ফেরেনি? রাত হবে বলেছিল, কিন্তু কত রাত? যতদূর জানি 8:30টার পর ক্লাব খোলা থাকে না।
তাহলে কি ফোনটা সাইলেন্ট করা আছে? আমি আর পারছি না। ও মাই গড, আই নিড সাম ব্রেক। স্যার আসবো? হ্যাঁ এসো। বলছি যে আমি একটু বাড়ি যাব, আসলে মিসেসের শরীরটা ভালো নেই। ও হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি আছি। আমি চলে আসবো স্যার একটু পরে। ঠিক আছে, দরকার নেই, আমি আসি তো এখানে, দরকার পড়লে ফোন করবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বাই স্যার। সেকেন্ড অফিসার বিপুল দেব চলে যেতেই আরও অধৈর্য হয়ে উঠলেন তীর্থঙ্কর। ওকে চলে যেতে দেওয়া কি ঠিক হলো? ওকে রেখে যদি আমি চট করে ঘুরে আসতাম? সোহিনীর জন্য আমার বড় চিন্তা হচ্ছে। ওদের বেডরুম, ড্রয়িং রুম সব জায়গাতেই সিসিটিভি লাগানো রয়েছে, আর তার কানেকশন তীর্থর মোবাইলে কানেক্ট করা রয়েছে। সোহিনী, তুই স্নান করে কি সবে বেরোলে? আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চোখের পাতা আর ভিজে চুলে মেয়েটাকে কেমন দেখতে লাগছে লুকিয়ে দেখার খুব লোভ হলো তীর্থঙ্করের। কাজের মধ্যে তালগোল পাকিয়ে যাওয়া, প্রচণ্ড ব্যস্ত সময়, প্রায় ক্লান্তিতে পাগল হয়ে বসা বেচারি মনটা। সে তাড়াতাড়ি মোবাইলে ক্লিক করল। সঙ্গে সঙ্গে ভেসে উঠল শহরের দক্ষিণে সোহেলি অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ফ্ল্যাটের ওদের বেডরুমের দৃশ্য। কিন্তু কই, কোথাও তো কেউ নেই। এবার ড্রয়িং রুম। হ্যাঁ, দৃশ্যটা দেখেই তার গায়ে রক্ত জল হয়ে গেল। এটা কি হচ্ছে? বোকার মতো এপার থেকেই সে বলে উঠল, সোহিনী ডোন্ট, আমি বারণ করছি তোমাকে। সোহিনী না। মুহূর্তে সবটা পরিষ্কার হয়ে গেল তীর্থঙ্করের চোখে। কিন্তু এখন যে একটু সময় নেই, ও কি করবে? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আপনি ইমিডিয়েট বিল্ডিংয়ে পাওয়ার অফ করে দিন, রাইট নাও, এক্ষুনি। কিন্তু কেন স্যার? মানে হঠাৎ আলো চলে গেলে সবাই অসুবিধাতে পড়ে যাবে তো। আমার কথা শুনুন, আপনি তাড়াতাড়ি পাওয়ার অফ করে দিন, এক্ষুনি, আমি আসছি। কি আলো চলে গেল কেন? আলো না থাকলে তো আমি কি করে? না 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 না, এক্ষুনি কেউ এসে পড়বে। তো তখন তো আমাকে তো না না, আমি তার আগেই। এ কি আপনি কোথায় গেলেন? এত অন্ধকার পাওয়ার অফ হয়েছে, কিন্তু কিভাবে? শুনছেন? আপনি আছেন? আমার কি হয়েছিল? হ্যালো হ্যালো বৃশ্চিক, আপনি কোথায়? হঠাৎই একটা বিড়াল খুব কাছ থেকে ডেকে উঠল। বিড়াল এখানে কোথা থেকে এলো? এইসব কি হচ্ছে? এদিকে অন্ধকারে কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে পড়া ব্যক্তিটি এখন মেতে উঠেছে অন্য একরকম পাশবিক আনন্দে। মুহূর্তে বদলে গেল বেড়ালের ডাক। ক্ষুধার্ত কুকুর গর্জন করছে এখন। অন্ধকারে দাঁড়িয়ে, প্লিজ হেল্প মি, কেউ কি আছেন? এটা কি হচ্ছে? বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প, কেউ আছেন? সোহিনী এলোপাথারি চিৎকার করছে। সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে সে, কিন্তু কোথায় যাচ্ছে? এই অন্ধকারে এক পা করে পিছু হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে সে? কুকুরটা ডাকছে। ভয় সোহিনী কোথাও একটা এসে পিঠ বাঁচাতে চাইল, কিন্তু পারল না। একটা দরজা তার চাপে খুলে গেল। হাতের আন্দাজে সে দরজাটাকে ধরে দরজাটার ওপারে গিয়ে দাঁড়ালো। তখনই সে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। অন্ধের মতো কাজ করছে এখন সোহিনী, কিন্তু হাতের আন্দাজ ভুল হলো না। হাত বাড়িয়ে সে রেকগুলো ছুঁতে পারল। এটা তো ওয়াশরুম। সোহিনীর ঘামে ভেজে শরীরটা এই ওয়াশরুমে ঢোকার দরজায় এসে দাঁড়িয়েছিল তখন, কিন্তু আর ভেতরে আসা হয়নি। ডোরবেল বেজে ওঠায় সে তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। তবে কি চলে এলো? এক্সাইটমেন্টে সে সময় হিসেব করেনি। করলে বুঝতে পারতো এত তাড়াতাড়ি কি করে আসা সম্ভব। আর সবেমাত্রই তো কথা হলো, আর আজকেই দেখা হবে, তারও তো কোনো মানে ছিল না। ও যে বলল এই শহরেই থাকে, তবে বেশ দূরে, তাহলে? সোহিনী খুব উত্তেজিত হয়ে পড়েছিল, কারণ বৃশ্চিকের লেখা তার বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, এই লেখক যে জোনে লেখালেখি করে সেই জোনটা সোহিনীর চেনা। একটা বাচ্চা ছোটবেলায় বাবা আর মা
এই দুটো মানুষকে পাশে না পেলে ঠিক যে কি হয় বাচ্চাটার মনে, সে কথা সোহিনী জানে। বৃশ্চিক মূলত এই ফিল্ডটার ওপরেই লেখালেখি করে। ওর লেখা অডিও স্টুডিও হয়েছে কয়েকটা, অদ্ভুত ধরনের লেখেও। আরও একটা অদ্ভুত কথা, ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও কথা হয়নি কোনোদিনও, আর আজ হঠাৎই কথা হলো। তাও আবার ওই দিক থেকেই শুরুটা হয়েছে। সোহিনী তখন রিহার্সালের মাঝে একটু ব্রেক নিয়ে ক্লাবের ব্যালকনিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছে। ঠিক তখনই মেসেঞ্জারে কথা এলো। এ কি বৃশ্চিক? হাই। হ্যালো। বলছি তুমি সোহিনী? তোমার নাচের ছবি ও ভিডিওগুলো দেখলাম, সুন্দর নাচো। কোথায় থাকো তুমি? আমি কাছেই, সোহেলি অ্যাপার্টমেন্টে। কসবা থানা থেকে মিনিট 20 রাস্তা। ও কাছেই, খুব একটা দূরে নয়। আপনি কোথায় থাকেন? তুমি আমার গল্প শোনো? বই কিনেছ? কেমন লাগে আমার লেখা? অনেকগুলো। ভালো, খুব ভালো, ভীষণ ভালো। অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে সোহিনী শেষে লেখে, আমি নিজেকে রিলেট করতে পারি। ভালো লাগলো শুনে। দেখা হলে নিশ্চয়ই আরো ভালো লাগবে। দেখা? আপনি দেখা করবেন আমার সাথে? কেন নয়, আজই করতে পারি। আজই? কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত আছি। কোথায় আছো? এই একটু রিহার্সালের মধ্যে আছি, আমাদের ক্লাবে। বাড়ি যাবে কখন? বাড়ি ক্লাব বন্ধ হবে 8:30টায়। আমি বেরোবো ওই 35 মতন, আর বাড়ি পৌঁছতে আরো 15 মিনিট। ঠিক আছে, আমি আজই দেখা করছি। কিন্তু আপনি কোথায় থাকেন? বললাম তো খুব একটা দূরে নয়, মানে খুব একটা কাছেই। তুমি বাড়িতে একা থাকো? না, তোমার প্রোফাইলে যে আরেকজনের ছবি আছে দেখে তো মনে হয় তোমরা একসঙ্গে থাকো। হ্যাঁ, আমার উঠবি, তবে বেশিক্ষণ আমায় একাই থাকতে হয়। এখন সে কোথায়? ওর কাজের জায়গায় আছে। সোহিনীর এফবিতে তীর্থর প্রফেশনের কোনো ছাপ নেই, কোনো ছবিতেই পুলিশ ইউনিফর্ম পরে নেই তীর্থঙ্কর, আর সেই জন্যই বৃশ্চিক ভুলটা করেছে। তাহলে কখন বাড়ি ফেরে সে? অনেক রাত হয়। ফাইন, আজ তাহলে আর ওর সাথে আলাপ হলো না, নেক্সট কোনোদিন করিয়ে দিও। সোহিনী কি বলবে কথাই খুঁজে পায় না। আরে ভার্চুয়ালি খুব অ্যাট্রাকটিভ কোনো মানুষ যদি হঠাৎ করেই ফিল্ডের বাইরে এসে সামনাসামনি দেখা করতে চায়, তাও আবার নিজে থেকে, তাহলে কি আর সহজে কারো মুখে কথা ফোটে? ও শিওর, নিশ্চয়ই। আপনি একটা ছুটির দিনে এলেই ওর সাথে দেখা হবে। যদি চান তাহলে সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আরে না না। পাখি ফাঁদে পড়েও ছোলা না খেয়ে উড়ে যাওয়ার তাল করছে দেখে বৃশ্চিক ঝটপট ব্যাপারটা সামলে নেয়। না না, অ্যারেঞ্জ করার কিছু নেই। একদিন চলে যাব হুট করে, তখন দেখা হবে। তোমাদের বিয়েতেও তো আমাকে ডাকতে পারো, ডাকবে না? নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবো। আমি আসলে বলছিলাম আপনি আবার কষ্ট করবেন তাই। কষ্ট কিসের? বন্ধুর কাছে যাওয়ার জন্য কি কারোর কষ্ট হয়? আমি আজই আসছি, তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, আপনি আসুন তাহলে। আপনি চেনেন সোহেলি অ্যাপার্টমেন্ট? লোকেশনটা দিয়ে দাও, চলে যাব তাহলে। সোহিনী কোনো মতেই ক্লাব বন্ধ হওয়া পর্যন্ত ওখানে ছিল, তারপর ছুটে এসেছে ফ্ল্যাটে। কিন্তু বড্ড তাড়াতাড়ি বেজে উঠেছে কলিং বেলটা। ইস, একটুও ফ্রেশ হওয়া হলো না। এইভাবেই দেখা হবে? গরমটা তো কম পড়েনি। মোবাইলটাও ব্যাগ থেকে বার করা হয়নি। ছুটে গিয়ে সে দরজাটা খুলে দেয়। সামনে বৃশ্চিক, কিন্তু বিছের মতো দেখতে নয় মোটেই। যথেষ্ট হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ ব্যক্তিত্ব তার। টাইট জিন্স, টি শার্ট, আর সঙ্গে যেন একরাশ মন কেমন নিয়ে এসেছে। বড় বড় চোখ, অথচ একটুও হাসি নেই। কেমন একটা ঝিন ধরা ভাব, নেশা নেশা চাহনি। কি হলো, আমার ওয়েলকাম করবে না? হ্যাঁ শিওর, প্লিজ কাম। আসুন আসুন, বসুন এখানে। আপনি কি নেবেন? মানে ঠান্ডা না গরম? কিছু চাই না, এমনি এখন প্রচুর গরম। তাছাড়া আমার অনেক রাত ঘুম হয়নি, খুব গরম হয়ে আছে মাথাটা। সেটা অবশ্য ওকে দেখলে বোঝা যায়। চোখের তলায় কালি পড়েছে, মুখটা যেন কেমন শুকনো, আবার একই সঙ্গে চোখ দুটোয় যেন খেলা করছে
কেমন একটা চকচকে চাপা হিংস্রতা। সোহিনী কয়েক মুহূর্ত সেই চোখের দিকে তাকিয়ে তার চোখ নামিয়ে নিল। আমি ভাবতেই পারছি না যে আপনি আমার সামনে। আসলে সবসময় কি আর সব ঘটনা ভেবেচিন্তে ঘটে? কেউ কি কখনো ভাবে যে সে জীবনের পরিচিত রাস্তাগুলো ছেড়ে অপরিচিত সম্পূর্ণ অন্য রাস্তা ধরে হাঁটবে? এমন কাজ তাকে করতে হবে যে কাজ করার কথা দুঃস্বপ্নেও কেউ ভাবে। কিন্তু কি করবে বলো? কাউকে কাউকে যে ভাগ্যের হাতের পুতুল হয়ে থাকতে হয়। ভাগ্যটাই সব। কেউ খুব ভালো থাকবে আর কেউ শুধু খারাপ থাকবে। এটাই সিস্টেম, নির্ভুল সিস্টেম। কিন্তু ভালো থাকতে তো সবার ইচ্ছে করে বলো। ভালো থাকতে তো সবাই চায়। ভুল তো সবাই করে, ভুল শুধরে নিতেও তো চায়। মানুষ যদি এই চাওয়াটাকে ক্রাইম বলে তাহলে কি করা যাবে? নিচের লোকের খারাপ মুখ, বিভৎস মুখ দেখতে কি কারোর ভালো লাগে? না না না, একটুও ভালো লাগে না। তোমার উঠবি যদি তোমার এই সুন্দর... কি করছেন? শোনো না, তোমার উঠবি যদি তোমার এই সুন্দর মুখটা দেখে, যেটা সে এতদিন দেখে আসছে, হঠাৎ করে সেই মুখটা আর দেখতে না পায়, তবে তার মন খারাপ করবে না বলো? এই যে তোমার এই সুন্দর চোখ। আমার অস্বস্তি হচ্ছে। আপনি বসুন, শান্ত হয়ে বসুন। শান্ত হয়েই তো বসে থাকি আমি, যেন কিছু করতে পারি না তো। আমি কিছু করতেই দেয় না আমাকে। যেখানে যত রকম কাজ, ব্যাংকের, বাড়ির সব দরকারি কাজও করে। টাকা পয়সা, বাড়ি, যেখানে যা আছে সব ওর। আমার কিচ্ছু নেই, কেউ নেই। একটা বন্ধু ছিল আমার, জানো, প্রেমিকা, বউ হবে বলেছিল আমার। সেও নেই। সে টাকার লোভে একটা বুড়োর সঙ্গে পালিয়ে গেছে। বুড়োটা কে যেন? আমার বাবা। তুমি শুনছো আমার কথা? প্রথম প্রেম ছিল সে আমার, শুভমিতা। আমার সঙ্গে থাকতো, বলতো, হাসতো। আমি বুঝতেও পারিনি সে আসলে আমাকে ঠকাচ্ছে। আমি কলেজে ভর্তি হয়েছি, পড়াশোনা করছি, আর সে তখন... যাকে সে কথা যেটা বলছিলাম, তো তোমারই এই সুন্দর চোখ দুটো যদি জায়গায় না থাকে, তোমার উঠবি যদি এসে দেখে তোমার ওই মুখটা রক্তে ভেসে যাচ্ছে, কি বলছেন এসব আপনি? তাহলে তার কেমন লাগবে? তোমাকে সে আর ভালোবাসবে না, ভয় পাবে তখন। আর তোমায় চুমু খেতে চাইবে না, তখন এই মুখটা পুড়িয়ে ফেলতে চাইবে। এই রকমই হয়। আমার মা খুব সুন্দর ছিল, খুব সুন্দর, তো তোমার থেকেও বেশি সুন্দর, ঠিক আমার বোনের মতো ছিল। আর তাই বলি তো আমার বাপটা নিজে কিছু করতে না পেরে মাটাকে বেচে দিল দুবাইতে। ওখানে আমার মা থাকে, কোনোদিন আর আসবে না আমি জানি, কিন্তু যোগাযোগ আছে বোনের সঙ্গে। মা আমায় দেখতে পারে না, একটুও নয়, আমায় ঘেন্না করে। মা তুমি কেমন আছো? মা, আমায় দেখতে পাচ্ছ? তুমি এত রোগা হয়ে গেছো কেন মা? তুমি কি আমায় মিস করো? ঘেন্না করি। তুই ওই লোকটার ছেলে, ওর মতোই জানোয়ার হবি। আমি জানি তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি আমার মেয়েকে জানি, মেয়েকে চিনি, ব্যাস। মেয়ের কথাই শুধু ভাবি আর ভাববো। ও কথা বলতে পারে না, কিন্তু ও তোর থেকে অনেক অনেক বেশি সিনসিয়ার। আমি আমার মেয়ের খোঁজ খবর চিরকাল রাখবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু তোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, কোনো দিনও না। তুই কোনোদিন আমায় ফোন করবি না, বুঝলি?
আমি আর ফোন করিনি মাকে। বোনের সঙ্গে কথা হয়, আমি শুনি। আমি কোনোদিন বোনকে মায়ের কথা জিজ্ঞাসাও করি না, কিন্তু আমার না মাঝে মাঝে খুব মনে পড়ে মায়ের কথা। আমি তো প্রথম সন্তান, বোনের থেকে আমি মাকে বেশি পেয়েছি। আমি তখন 7 বছরের, বোন 5 বছরের। বাবা মাকে নিয়ে চলে গেল। কোথায় গেল আমাদের বলেনি। ছোটবেলা থেকে আমরা একা একা থাকি। বাবা মাকে বিক্রি করে অনেক টাকা পেয়েছিল। সেই সব টাকা নিয়ে বড় ব্যবসা খুলল, শেয়ারের ব্যবসা। অনেক অনেক টাকা বাবার। আর শুভমিতা, মানে সেই হার্টলেস মেয়েটা, টাকার লোভে, আসলে ওর বাবা তো ফল বিক্রি করত। ওরা খুব গরিব ছিল, আর ও ছিল প্রচণ্ড লোভী। বাবার হাতে প্রচুর টাকা দেখে আমি পড়াশোনা করছি, কিছু করতে পারবো কিনা সে কথা অনেক দূরে। ও আর রিস্ক নিল না। বুড়োটা নিশ্চয়ই ওকে লোভ দেখিয়েছিল, আর এক্সচেঞ্জ করেও নিশ্চয়ই অনেক কিছু দেখিয়েছিল বুড়োকে। তারপর ওরা দুজনে চলে গেল। কোথায় গেল কি জানি। আমার আর বোনের কিছু নেই, চারিদিকে খালি চিৎকার। আর যার সাথে দেখা হয় সেই আমাদের দেখে আড়ালে হাসাহাসি করে, বলা বলি করে। আরে ওদের মাটা তো বেশ্যা, আর বাপটা ছেলের প্রেমিকাকে নিয়ে ভেগেছে। ভাই বোন তো একসঙ্গেই থাকে। দেখো দুজনেই তো বয়স খারাপ, ওরাও হয়তো শেয়ারেই থাকে। তা যা বলেছ। কুকুর বিড়ালেরও একটা বিচার আছে, এরা তো তাদেরও অধম। যেমন দেখছে সেরকমই তো হবে। ছাড়ো এদের কথা, চলো এটা দিয়ে আমরা চলে যাই। বলে ওরা রাস্তা পাল্টে না অন্য গলি দিয়ে চলে যায়। বোন লজ্জা পেত। আমি কয়েকবার তীরে মারতে গিয়েছিলাম ওদের। এই এই শোন 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 কুত্তা, শুয়োরের বাচ্চা, স্কাউন্ডেল, কি বলছিস? তোরা জানিস? বোন আমায় বারণ করেছে। ও তো কথা বলতে পারে না, এমন ভাবে তাকায় আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে। বোনের হাত ধরে বাড়ি চলে গেছি। ফোনে মাকে সব বলেছে বোন। আমার বোন স্পেশাল স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছে, আর পড়তে পারেনি। ও খুব ট্যালেন্টেড, ভালো ছবি আঁকে, সেলাই করে। দেখতে অনেকটা তোমার মতো। ওর চোখ দুটো তোমার মতো। আর সেই জন্যই তো আমি এই কদিন অনেক চেষ্টা করলাম, একটাও স্যুট করলো না ওকে। কতদিন ধরে বসে আছে বলো তো, রাগের মাথায় যে কি করলো না। আর আমি না তখন মাথা ঠিক রাখতে পারিনি, এমন কাণ্ড করলো। কত করে বললাম, আমার কথা শুনলো না। যাকে এসো, দেরি হয়ে যাচ্ছে। আমার দিকে তাকাও তো সোহিনী, তাকাও। মাথা মুন্ডু ছাড়া এতগুলো কথা ড্রয়িংয়ের সোফাটার সামনে দাঁড়িয়ে শুনে যাচ্ছিল সোহিনী। কিছু বলতে পারছিল না। একবার সরে যেতে চেয়েছিল এখান থেকে, কিন্তু এবার যেন তার আরও অথর্ব হয়ে পড়ার সময়। উঠে দাঁড়িয়েছে বৃশ্চিক। কতদিন ব্রাশ করেনি সে। মুখটা সামনে আসতেই বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। দাঁতের পাটির ওপর পড়া মোটা হয়ে বসা হলদে পরতটাও লক্ষ্য করল সোহিনী। তখনও তার বোধ ছিল, তার ভয় করছে খুব। কি যেন একটা হবে এক্ষুনি। এই সময় একটা ফোন যদি করা যেত, কিন্তু না, কোনো মুভমেন্টই করতে পারল না সোহিনী। তাকাও, আমার দিকে তাকাও, আমি ডাকছি তোমায়, তাকাও আমার দিকে। দেখো, বলো তুমি কে? তোমার নাম কি? আমার নাম সোহিনী। এখন তুমি কি করবে? আপনি যা বলবেন। গুড গার্ল। এটা কি দেখছো বলো? নিজের প্যান্টের পকেট থেকে একটা জিনিস বার করে উজ্জ্বল আলোয় সোহিনীর চোখের সামনে ধরে বৃশ্চিক।
ঠিক এই রকম দেখতে কোনো ছুরি তোমার কাছে আছে? হ্যাঁ আছে, কোথায় আছে? আমাদের কিচেনে। সেটা এক্ষুনি একবার নিয়ে এসো। আনছি। মুহূর্তে ছুরিটা কিচেন থেকে নিয়ে এসে বৃষ্টিকের সামনে আবারও দাঁড়ালো সোহিনী। বাহ, সুন্দর। এবার এটা এইভাবে চালাও, কাছে আনো। বৃষ্টিকের হাতে ধরা ছুরিটা দেখা দেখি সোহিনীও তাই করল। ক্রমশ ছুরি আর তার গলার চামড়ার দূরত্ব কমে আসছে। এইসব কথা কিছুই মনে নেই সোহিনীর। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল, আর ঠিক তখন হুঁশ ফিরল ওর। আর তখনই শুরু করেছে পিছনের দিকে যাওয়া। কিন্তু বৃষ্টিক আর ওই বিড়াল কুকুর ফ্ল্যাটে একসঙ্গে কিভাবে? ওয়াশরুমের দরজার বাইরে ঘা পড়ছে। না না, আমি দরজা খুলবো না, কিছুতেই না, কিছুতেই না। ফ্ল্যাটগুলো সাউন্ড প্রুফ, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। তবু গলা ফাটিয়ে চিৎকার করছে সোহিনী। হঠাৎ বাইরে জ্বলে উঠল আলো, সঙ্গে 4-5 জন লোক ঘিরে ধরল ওয়াশরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা জান্তবু গলায় মানুষের চেহারায় ডাকা অদ্ভুত প্রাণীটাকে। তখনও তার এক হাতে ধরা একটা ছুরি। খুব সাবধানে ওটা নিয়ে নাও। ইয়েস স্যার। তীর্থঙ্করের মুখ থেকে কথা খসাতেই কনস্টেবল অর্জুন ঘোষ সামনে দাঁড়ানো মানুষটার ডান হাত থেকে কেড়ে নিল ধারালো ছুরিটা। আর সঙ্গে সঙ্গে সে অবাক হলো। স্যার, এর হাত তো। সবাই একভাবে দেখছে হাতটার দিকে। অমনি তাকে সামনে ঘোরালো তীর্থঙ্কর। এই দেখি, এটা তো আর্টিফিশিয়াল হাত। তার মানে ওর ডান হাতটা। মানে হাতটা নকল? হ্যান্ডস্কাপ, হ্যান্ডস্কাপ, ওকে এক্ষুনি হ্যান্ডস্কাপ পড়াতে হবে, কুইক। ইয়েস স্যার। তো মিস্টার সিরিয়াল কিলার, বলুন আপনার নাম, ঠেকুজি গোষ্ঠী, সব শুনি এবার। এখানেই বলবেন নাকি থানায় গিয়ে? আপনার জন্য খুব যত্ন করে আমি 3rd ডিগ্রি অ্যারেঞ্জ করে রেখেছি। শুধু এতদিন দেখা পাচ্ছিলাম না, তাই সেবাই এতটা দেরি হলো। সেখানে গিয়েই বলবেন নাকি? আবার আবার বিরক্ত। এই কাজের মধ্যে বিরক্ত করেছিল বলেই আমি সুলিকে। শুলিকে? তো নেক্সট কোন শিকার নাকি? ফার্স্ট অফ দ্য লিস্ট। সুলি যদি ওইভাবে না এসে ঝাঁপিয়ে পড়তো, তাহলে আবার হাতটা কেঁপে যেত না। আমি সেভ করতে গিয়ে কাট করে ফেলতাম না। আমার উপন্যাসটা মুছে যেত না। কত কষ্ট করে লিখেছিলাম আমি। উফ, কি যে লস বলে বোঝানো যাবে না। একটা গল্প লেখা কি অত সহজ? রাইটারদের মাথার শিরা ছিঁড়ে যায় স্টেটমেন্ট সাজাতে সাজাতে, পাগল হয়ে যেতে হয়। এখন ইন্ডাস্ট্রিতে এইসবই চাইছে তো। এমন জিনিস তারা চায় যেই জিনিস ভাবাও কঠিন, আর সেই সব কথাই এক নাগারে ভাবতে হয় রাইটারদের। না হলে হবে না। তোমার গল্প সিলেক্ট হবে না, আর গল্প সিলেক্ট না হলে আমাদের চলবে কি করে বলুন তো? আর কিছু না হোক, ইলেকট্রিক বিল আর মোবাইলের টপ আপটাও তো ভরতে হবে। বোনের উপর আর কত প্রেশার দেব? 10টা দিন খেটে লেখাটা কমপ্লিট করলাম। জানেন, খুব ভালো নাম দিয়েছিলাম লেখাটা, খুন খুন খেলা। একজন সিরিয়াল কিলার খুব মন দিয়ে একটার পর একটা খুন করে যাচ্ছে। কেউ ধরতেই পারছে না তাকে, পুলিশও নয়। কি করে ধরবে? সে তো নিজের হাতে খুন করে না, খুন হতে বাধ্য করে ভিকটিমকে। কি করে জানেন? হিপনোটাইজ। এই বিদ্যাটা এতটাই সাংঘাতিক, আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি আমার চোখের দিকে তাকান না। চোখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। আপনার নাম কি বলুন? আপনার নাম কি? একটা ফ্লোরে কথা বলতে বলতে হঠাৎ তীর্থঙ্করের চোখে চোখ রেখে একটা মন্থর গলায় কথা বলা শুরু করেছে। হাতে হ্যান্ডক্যাপ পরা, রীতিমতো বন্দি লোকটা। কিন্তু সেই অবস্থাতেও সে চালছে। দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার তীর্থঙ্কর পর্যন্ত
বশ হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি কি করছেন? তাকাবেন না, তাকাবেন না। ও আপনাকে সম্মান করছে। উফ, কি সাংঘাতিক। কিন্তু তীর্থঙ্কর তাদের কথা শুনতেই পাচ্ছে না। সে শুধু শুনছে গভীর গলায় তাকে কেউ বলছে, তাকান, আমার দিকে তাকান, বলুন আপনার নাম কি? আমার নাম তীর্থঙ্কর রায়। আপনি কি করবেন এখন? আপনি যা বলবেন তাই করব। তাহলে আমার হাতকড়িটা খুলে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? বলেই বিপুল তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। খবর পেয়ে ছুটে এসেছে সে, সঙ্গে লাল বাজারের স্যার। মাটিতে পড়ে নিজের মধ্যে ফিরে এলো তীর্থঙ্কর। উঠে দাঁড়িয়ে বলে, এই রুমালটা দাও, এর চোখ দুটো আগে ভালো করে বাঁধতে হবে। এর কথা বলা যায় না, এত বড় ক্রিমিনাল আবার এক্সট্রা কোয়ালিটি আছে, মানে হিপনোটিজম কোয়ালিটি। দাঁতে দাঁত ঘষে এলাহি রোড থানার ওসি বললেন কথাটা। এই, তুই কি মানুষের বাচ্চা? হারামি জানোয়ার কি? আমি একটা হেরে যাওয়া মানুষ। আমি লেখক। লেখক? এই স্কাউন্ডভিলটা আবার লেখক? এই, তোর নাম কি রে? কি নাম? নাম? আমার নামে লিখি না তো। আমার ছদ্মনাম হলো বৃশ্চিক। বিছে মানে হুল ফোটালে বিষ। কিন্তু জানেন, বিছেরা গায়ে পড়ে কাউকে হুল ফোটায় না। তাদের বিরক্ত করলে, ভয়ে দেখালে, মারতে এলে তবেই তারা স্টেপ নেয়। না হলে এরা তো লুকিয়েই থাকে, সহজে চোখেই পড়ে না। এরা খুব নির্বিবাদ প্রাণী, কিন্তু যেহেতু ওদের শরীরে বিষ আছে, তাই সবাই ওদের শত্রু ভাবে, দেখলেই মেরে ফেলতে চায়। কিন্তু বিষ কি ওরা ইচ্ছে করে শরীরে নিয়েছে? বলুন তো, কেউ কি ইচ্ছে করে খারাপ হয়? এই বৃষ্টিক নামের রাইটার, এর ডেটাটা। হ্যাঁ, এই কে জানাও তো আমায়। খুব ইন্টারেস্ট হচ্ছে। শিওর স্যার। সোহিনী চিৎকার করছে তখন। তীর্থঙ্করের এতক্ষণে হুঁশ ফিরল। সে এতক্ষণে এক ধাক্কা মেরে বৃষ্টিকে পাশে সরিয়ে নিজেই ওয়াশরুমের দরজায় চাপড় মারতে মারতে বলল, সোহিনী, সোহিনী, আমি এসে গেছি। তুমি দরজাটা খোলো। ভয় নেই, ভয় নেই। আমি বাইরে, আমরা সবাই আছি। সোহিনী, সোহিনী, প্লিজ ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর সোহিনী। সোহিনী দরজা খুলে বাইরে এসে জড়িয়ে ধরল তীর্থঙ্করকে। তীর্থঙ্করও তাকে জড়িয়ে ধরে শান্ত করতে করতে বলল, কেতনা বলছি তো, আমি এসে গেছি। কোনো ভয় নেই মিস্টারে। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন প্লিজ সোহিনী, কেতনা। আমি জানি না তীর্থ, আমি জানি না ও কি করতে এসেছে। আমি জানি না ও কি করে এলো সোহিনী। আমি তো সিসিটিভি ফুটেজ দেখলাম, তুমি ওর সামনে দাঁড়িয়ে হাতে একটা ছুরি নিয়ে। ছুরিটা মানে আমি আমি ঠিক জানি না। আমি জানি না তীর্থ, আমি জানি না। স্যার, এটাই বোধ হয় সেই ছুরিটা। এটা তো আমাদের কিচেনের ছুরি। চিনতে পারল তীর্থ। এক কনস্টেবল ড্রয়িং রুমের একপাশে পড়ে থাকা ছুরিটা তুলে দেখালো। হাত বাড়িয়ে নিল তীর্থ। বৃশ্চিক বলল, ওটাই তো আনলো। আমি আমার জিনিসটা কাউকে দিই না। ওটার মধ্যে বুলটির টাচ আছে, সুলির টাচ আছে। এটা খুব অ্যান্টিক জিনিস আমার কাছে। এতে আমি আর কারোর রক্ত চাই না। জিভ ছিঁড়ে ফেলবো জানোয়ার, একটা রাস্কেল। মানে আমি ভাবতেই পারছি না, ওকে যতক্ষণ না লকআপে ঢোকাতে পারছি আমি শান্তি পাচ্ছি না। আমি একা থাকবো না, প্লিজ তীর্থ, প্লিজ। ও অন্ধকারে আমার দিকে তেড়ে আসছিল। একটা বিড়াল ডাকছিল আর একটা কুকুর। আমি জানি না কি হচ্ছিল। প্লিজ তীর্থ, আমি একা থাকবো না তীর্থ, প্লিজ প্লিজ। ঠিক এরই মধ্যে প্রচন্ড হইচই চেঁচামেচি শোনা গেল বাইরে। আবার কি হচ্ছে? আমি দেখে আসি স্যার, বলে এসআই বিপুল ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো।
ওখান থেকে চেঁচিয়ে বলল, আরে নিচে তো পুরো বাজার বসে গেছে, খবরটা লিক হলো কি করে? নিউজ চ্যানেলের রিপোর্টারগুলো তো ছিনে জোকের মতো এসে পড়েছে, গোটা অ্যাপার্টমেন্টের লোকজন ভিড় করেছে নিচে। তুমি ওদেরকে একটু শান্ত করো বিপুল, তুমি নিচে যাও, তোমরাও যাও। স্যার, এই ডেঞ্জারাস মানুষটিকে রেখে আমরা চলে যাব? ও তো হাতকড়ি পড়ে আছে, আমরা আছি, কোনো ভয় নেই। আচ্ছা সোহিনী এখানে মানে ফ্ল্যাটে এলো কি করে? সোহিনী সবটা বলল। শুনে নিজের মাথায় নিজেই একটা নিজে চাপড় মারল তীর্থঙ্কর। ও সেট, এটাই তো কমন পয়েন্ট, সোশ্যাল মিডিয়া। সোহিনী আমি কি বোকা? শুধু আমি কেন, আমাদের গোটা টিমটা। ভেবেই দেখিনি এই দিকটা। তাড়াতাড়ি নিজের মোবাইল আনলক করলো তীর্থঙ্কর। তারপর অ্যাকাউন্ট ওপেন করে বৃশ্চিক নামে সার্চ দিল। সহজেই বেরিয়ে এলো আইডিটা। বেশ ভালোই রিচ আছে প্রোফাইলটার। সত্যি হি ইজ এ রাইটার। বড় বড় অডিও স্টোরি চ্যানেলে লেখালেখি করে, বইও ছাপানো আছে। ফ্রেন্ড লিস্টে বেশিরভাগই ফিমেল ফ্রেন্ড, তাদের মধ্যে অধিকাংশ ফেক আইডি, আবার কেউ কেউ জেনুইন। সোহিনীকেও পাওয়া গেল। মুহূর্তে বুঝে নিল তীর্থঙ্করের চৌকস বুদ্ধি। স্যার, সামাল দেওয়া যাচ্ছে না, আপনি চলুন প্লিজ। হ্যাঁ যাচ্ছি, একেও নিয়ে চলো। সোহিনী তুমিও চলো আমার সঙ্গে, তোমায় এখানে রেখে যেতে সাহস হচ্ছে না। প্লিজ স্যার, আপনি বলুন এসব কি? আমরা খবর পেয়েছি যে সিরিয়াল কিলার একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে নাকি আজ খোদ আপনার ফ্ল্যাটে এসেছে, আবার আপনারই উর্বির ওপর অ্যাটাক করেছে। কথাটা কি সত্যি? হ্যাঁ, আপনারা যখন খবরটা পেয়েছেন তখন সেটা সত্যি না হয়ে যায় না। স্পেশাল পাওয়ার আছে আপনাদের। সেই বৃষ্টি আসবে পিঁপড়েরা যেমন পাওয়ারে ঠিক বুঝতে পেরে খাবার সঞ্চয় করে রাখে গর্তে, ঠিক সেরকম আপনাদের পাওয়ারও ভুল হতে পারে না। তবে আমাদের হাতে এখন সময়টা কম। আমরা এখন থানায় যাই, সবটা নিজেদের মতন করে সামলে নিই। তারপর অবশ্যই সব আপনাদের রিপোর্ট করব। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব। সাইড 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 প্লিজ, সাইড প্লিজ। স্যার, একটা কথা বলে যান, এইসবের মানে কি? আপনারা কি আন্দাজ করছেন? কমন পয়েন্টটা কি? স্যার স্যার, কি কারণে এতগুলো খুন হলো? হাজারটা প্রশ্ন। এদিক ওদিক থেকে মাইক্রোফোন বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। তীর্থঙ্কর সৈনিকে পাশে নিয়ে এসেছে। বৃশ্চিককে তোলা হলো অন্য আরেকটি ভ্যানে। দুপাশে দুইজন করে পুলিশ তার পাশে। বাকিরা যাচ্ছে অন্য গাড়িতে। গাড়ি স্টার্ট দিল। ততক্ষণে কসবা থানায় হোমরা চোমরা পুলিশের মাথা কমিশনার এসে পড়েছে থানায়। ঘড়িতে রাত 1:30 বাজে। সমস্ত রিসার্চ শেষ হলো। বুঝেছি, সবটাই বোঝা যাচ্ছে, কিন্তু এর বাড়িতে একবার যাওয়া দরকার। এর বোন কোথায়? এত কিছু হচ্ছে, সে কেন সামনে আসছে না? আর এই যে ভিকটিমদের চোখ নিজের সাথে নিয়ে যেত, ওই চোখগুলো দিয়ে কি করত সেটাও তো এখনো জানা যায়নি। স্যার, এই নরখাদক নিশ্চয়ই চোখগুলো খেত। কথাটা শুনে বমি উঠে এলো সোহিনীর। বৃশ্চিক মুখে বলল, না না, আমি খাইনি। খাবো কেন? আমি তো ওগুলো স্টোর করে রেখেছি। কিছুতেই মানাচ্ছে না, একটাও মানাচ্ছে না। আর সেই জন্যই তো এত রাত জাগতে হচ্ছে। এইভাবে রাত জাগলে মাথায় ব্লড আসবে? বলুন তো। এই রাজখান, ঘুম আসছে না বলে খুব মায়া হচ্ছে না নিজের ওপর? তুই জানিস যে তোর জন্য গোটা শহরের চোখ থেকে ঘুম উঠে গেছে? আমরা কুকুরের মতো জেগে জেগে রাত কাটাচ্ছি। বিড়াল মানুষ পর পর রাতে মারা যাচ্ছে। হাতের ছাপ কেন পাওয়া যায়নি সেটা তো বোঝাই যাচ্ছে। ওর ডান হাতটা আর্টিফিশিয়াল, তো জেনারেলি ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা নয়, তাই পাওয়া যায়নি। আর যতটুকু কাজ বাঁ হাতে করেছে সবটাই গ্লাভস পরে। ওর পকেট থেকে গ্লাভস পাওয়া গেছে। হাতে গ্লাভস পরে ও বেড়ালের চোখ কাটত, আর পাখি কাজ তো হিপটাইজ করে করত। স্যার, ওর বাড়ির লোকেশনটা পাওয়া গেছে। গুড। কোথায় সেই পীঠস্থান? খুব কাছে, চৌবাগা। কি চৌবাগা? ইয়েস স্যার, এত কাছে ছিল, আর আমরা পাগলের মতো শহর চষে বেরিয়েছি। এরকমই হয়, একেই বলে বাঘের ঘরে ঘোকের ভাষা। ঠিক আছে, অনেক কথা হলো, এইবার ওর বাড়ি চলো।
আবারও সোহিনীকে সঙ্গে নিয়ে সঙ্গে গোটা টিম স্বয়ং কমিশনাররাও যাচ্ছেন। তখন রাত 2:30। ঘুমন্ত পাড়ায় পুলিশের গাড়ি ঢোকায় ধড়াস করে উঠল সবার বুক। কেউ দরজা, কেউ জানলা খুলে উকি মারছে। একজন সাহস করে গ্রিলের বাইরে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি হয়েছে স্যার? এই বাড়ির ভেতরে কি হয়েছে সেটাই তো দেখতে এসেছি আমরা। এই ছেলেটিকে চেনেন আপনারা? আরে ও তো বিতান। কি করেছো? খুন করেছে। মানুষ আর বিড়াল দুটো করে খুন করেছে 7 রাতে। হ্যাঁ, কি বিতান? বিতান খুন করেছে? ও বাবা, সে কি কথা! হায় হায়, ছেলেটা শেষে খুনি হলো? ওর বোন কোথায়? বোনটাকে তো বেশ কিছুদিন দেখতে পাইনি। সে তো বেরোতো বাইরে, দোকান বাজার করতো। এই ছেলেটা তো ঘরে ঢুকে বসে থাকতো। বেচারি কথা বলতে পারে না, কিন্তু সব কাজ করতো। কিন্তু সে এখন কোথায় স্যার? জানি না, সেটাই জানতে এসেছি। জানলে আপনারা জানতে পারবেন। এই চলো বলে এগিয়ে চললেন। কমিশনাররাও সঙ্গে আছেন। কাজে তৎপরতা দেখাতে হবে বই কি। দরজায় তালা দেওয়া ছিল, সেটা খোলা হলো। একতলা বাড়ি, আলোও জ্বলছে না। একটু খোঁজাখুঁজি করে সুইচ বোর্ড পেয়ে আলো জ্বালানো হলো। এটা বারান্দা। দুটো ঘর, রান্নাঘর, বাথরুম দুটো। তার মধ্যে একটা খোলাই আছে। ভেতরে একটা চৌবাচ্চা, একটা কোমোড আর শাওয়ার। আর একটা বাথরুমের দরজা বন্ধ। ভেতরে কল চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। 24 ঘন্টা জলের ব্যবস্থা এখানে। ভিতরের কলটা চলছে কেন? পাশের বাথরুমের কলটা তো কই চলছে না। দরজাটা খোলো। স্যার, এই দরজায় তো দেখছি লক করা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সেই জন্যই তো বলছি লকটা ভেঙে দরজাটা খোলো। এক পুলিশ কর্মীর উপর হুকুম জারি হলো। বড় কর্তার হুকুম পেয়ে কয়েকজন মিলে কিছুক্ষণের মধ্যেই দরজাটা ভেঙে দিল। আর ভেঙে ফেলতেই ও গড, কি সাংঘাতিক! বমি হয়ে ঘৃণা উঠল সবার। বিভৎস গন্ধ, মর্গকেও হার মানায়। এমন পচা গলা লাশের গন্ধ। প্রতিবেশীরা দরজায় ভিড় করেছে। ভিতরে ঢুকতে পারেনি পুলিশের তাড়া খাওয়ার ভয়ে। এত লোক জড়ো হওয়া দেখে রাত চড়া কুকুরগুলো পর্যন্ত তুমুল দাপাদাপি শুরু করেছে। কিন্তু কারোর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সবার চোখে এখন একটাই সাংঘাতিক দৃশ্য। বাথরুমে কোনো জানালা নেই, ছোট্ট একটা ফোকর পর্যন্ত নয়। দম বন্ধ করা ঘরটা, তার মধ্যে লাইটটা জ্বলছে। আর সেই আলোয় দেখা যাচ্ছে মাথার ওপর চালানো কল থেকে মোটা ধারায় জল ঝরছে। জলের নিচে বসে আছে একটা মেয়ের মৃতদেহ। মেয়েটার নাক আর কপালের মাঝামাঝি কুপিয়ে নেওয়া হয়েছে। বিভৎস সেই জায়গাটা। তার সারা শরীরে পচে গলে সাদা হয়ে গেছে জলে ভিজে ভিজে। তার পরনের পোশাকের রংটা আর আলাদা করে ধরা যাচ্ছে না। জলের ধারার সঙ্গে ওড়না দিয়ে পাশেই একটা বালতির হ্যান্ডেলের সঙ্গে বেঁধে রাখা শরীরটা থেকে মাংসের স্রোতও ঝরে ধুয়ে যাচ্ছে। জলটা বেরোচ্ছে বাথরুমের ডিটো দিয়ে। বালতির ঢাকাটা খোলো। সাবধানে গিয়ে বালতির ঢাকনাটা সরালো। সরাতেই আরেক প্রস্থ দুর্গন্ধ ঝাপটা দিল সবার নাকে। সবাই নাকে রুমাল চাপা দিয়ে রেখেছে, তাও দুর্গন্ধে টেকানো যাচ্ছে না। বালতির ভেতরে আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। মরা বিড়াল, মাথা নিচে, পায়ের পোর্শনটা ওপরে, উল্টো হয়ে ডুবে আছে সে বালতির মধ্যে। খুব সাবধানে তাকে সোজা করা হলো। আর করতেই দেখা গেল তার গলে আসা গলায় একটা দড়ি বাঁধা। মেয়েটার মতন তারও চোখের জায়গাটা কোপানো। ভিতর থেকে বিজাতীয় গলা মাংস, মরজা, রক্ত জলে মিশে ঘোলাটে হয়ে গুলিয়ে বেরিয়ে আসছে। পাশেই একটা অরেঞ্জ কালারের প্লাস্টিকের টিফিন বক্স। সেটা খুলতেই তা থেকে ঝাঁকে ঝাঁকে বিভৎস সাদাটে সাদাটে পোকা বেরিয়ে এলো। ওটার মধ্যেই 14 জোড়া চোখ পচেছে বৃশ্চিকের ইচ্ছায়। আর্তনাদ করে জ্ঞান হারালো সোহিনী। তীর্থঙ্কর তাকে সাবধানে বারান্দায় একটা দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে রাখল। সবাই নির্বাক, কারোর মুখে কোনো কথা নেই।
আজকের গল্পের প্রশ্ন হল, বৃশ্চিক প্রথম খুন কার করেছিল? শুনছিলেন আমাদের আজকের নিবেদন খুন খুন খেলা। গল্পকার তিনিতা, গল্প পাঠে এবং ইন্সপেক্টর দীপ্তদীপ। বৃশ্চিক আমি সায়ক, তীর্থঙ্কর রূপঙ্কর, সোহিনী ঐন্দ্রিলা, ওসি বিশ্ব, বিকাশ এবং অফিসার সুপ্রিয়, শৈলেন অর্ণ, বিপুল বাস, স্যার রাজ, এসআই বিকাশ, দ্বিতীয় পুলিশ লিও, লোক এবং বাবান সূর্য, পুলিশ এবং সুনির্মল দীপঙ্কর, অনির্বাণ কৌশিক, ছোটবাবু সঞ্জীব, বিতানের মা ঝিনু। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ক। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইন মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা তিনিতাকে আমাদেরই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।